হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাথ অ্যান্ড সায়েন্স হান্টার্সে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা কেমিস্ট্রি অনশট এমসিকিউ সিরিজে পরিবেশ রসায়ন অধ্যায়ের প্রথম অংশের এমসিকিউ শেষ করেছিলাম। আজকে আমরা পরিবেশ রসায়নের দ্বিতীয় অংশের এমসিকিউ শেষ করব। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম এমসিকিউ, নিচের কোনটি প্রাইমারি দূষক? তোমরা জানো এখানে প্রাইমারি দূষক হলো NO অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড। এরপর নিচের কোনটি সেকেন্ডারি দূষক? এখানে সেকেন্ডারি দূষক বলতে বোঝাচ্ছে আমার ওজোন গ্যাসকে। এরপর ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না? আমাদের অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে CFC আমাদের ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না। এরপর গ্রিন হাউস গ্যাসসমূহের মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাসসমূহের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এরপর নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দায়ী? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? এটিও আমাদের কার্বন ডাই অক্সাইড। এরপর বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি? দেখো, কার্বন ডাই অক্সাইড থাকলে অবশ্যই এটি আমাদের কার্বন ডাই অক্সাইড হবে। পরের প্রশ্ন, ফ্রিয়ন 12 এর সংকেত কোনটি? দেখো, ফ্রিয়ন 12 এর সংকেত হলো ডাইক্লোরো ডাইফ্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন, এটা হলো ফ্রিয়ন 12 এর সংকেত। পরের প্রশ্ন, ওজোন ক্ষয় করে কোনটি? দেখো, এই ফ্রিয়ন 12 এটি আমাদের ওজোন স্তরকে ক্ষয় করে ফেলে। এরপর অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ মান কত থাকে? তোমরা জানো এক্ষেত্রে পিএইচ মান থাকে 5.2। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? তোমরা জানো অ্যাসিড বৃষ্টিতে আমাদের সালফিউরিক অ্যাসিড সবচেয়ে বেশি থাকে। এই সালফিউরিক অ্যাসিড কিন্তু তৈরি হয় এই সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে। এরপর কোন অ্যাসিডটি বেশি তীব্র অ্যাসিড? দেখো, এখানে মনে রাখবে কার্বন শিকল যেখানে সবচেয়ে কম সেই অ্যাসিডটি সবচেয়ে বেশি তীব্র হবে, অর্থাৎ এইখানে এটি হলো আমার সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড। এরপর HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি? অনুবন্ধী ক্ষারক বলতে তোমরা মনে রাখবে এই ক্ষেত্রে আমার একটা হাইড্রোজেন আয়ন মাইনাস হবে। তো এখানে যদি একটা হাইড্রোজেন আয়ন আমি মাইনাস করি তাহলে আমার আসছে CO3 এটা হলো আমার এটির অনুবন্ধী ক্ষারক। এরপর সবচেয়ে তীব্র অ্যাসিডের pKa এর মান কত? দেখো, সবচেয়ে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে pKa এর মান হবে 1। এক্ষেত্রে pH এর মানও হবে 1, অর্থাৎ এটি হবে সবচেয়ে তীব্র অ্যাসিড। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? তোমরা জানো লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমাদের অষ্টক সংকোচন ঘটে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যালুমিনিয়াম Cl3 এবং BCl3, এই ক্ষেত্রে আমাদের অষ্টক সংকোচন ঘটে, তাই এটা হলো আমাদের লুইস অ্যাসিড। এরপর কোনটি তীব্র অ্যাসিড? এখানে দেখো, যেই অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি সেটি হবে তীব্র অ্যাসিড। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি H2SO4, এটি হলো সবচেয়ে তীব্র অ্যাসিড, কারণ এখানে সালফারের জারণ মান সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি? দেখো, এখানে অষ্টক সংকোচন ঘটেছে আমার AlCl3 এই যৌগটিতে, তাই এটি হলো আমার লুইস অ্যাসিড। NO2- এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? দেখো, অনুবন্ধী অ্যাসিড বলতে আমার বোঝায় এখানে আমার একটা হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন আয়ন যোগ হবে। তো এখানে যদি আমি একটা হাইড্রোজেন আয়ন যুক্ত করি তাহলে আমার এখানে অনুবন্ধী অ্যাসিড দাঁড়াচ্ছে খ নাম্বার, অর্থাৎ HNO2। অনেকে কিন্তু এখানে বলবশত HNO2- এটা দিয়ে ফেলবে, কিন্তু দেখো এখানে একটা মাইনাস রয়েছে, তাই আমি যখন একটা হাইড্রোজেন আয়ন যুক্ত করছি তখন এখানে আমার আর কোনো আয়ন থাকবে না, তাই আমার খ নাম্বার অ্যান্সার। এরপর নিচের কোনটি লুইস ক্ষারক? দেখো, এখানে লুইস ক্ষারক বলতে বোঝায় আমার একটা পরমাণুর মুক্তচর ইলেকট্রন সংখ্যা থাকবে। তো এখানে দেখো অক্সিজেনের কিন্তু আমার মুক্তচর ইলেকট্রন থাকবে, তাই এটি হলো আমার লুইস ক্ষারক। বাকিগুলো কিন্তু আমার লুইস অ্যাসিড। পরের প্রশ্ন, এই বিক্রিয়ায় H2O এর অনুবন্ধী অম্ল কোনটি? তোমাদেরকে আমি বলেছি অনুবন্ধী অম্ল বের করার ক্ষেত্রে আমাদেরকে একটা H+ যোগ করতে হবে। তো এখানে দেখো আমার H+ যুক্ত করলে আমার এটি দাঁড়াচ্ছে H3O+। এরপর এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল জোড় কোনটি? দেখো, এখানে আমার H2O, এখানে যখন আমি একটা H+ যুক্ত করছি তখন আমি অনুবন্ধী অম্ল পাচ্ছি H3O+। আবার বিপরীত বিক্রিয়ায় যখন আমি এই যৌগটিতে আমি একটা H+ যুক্ত করছি তখন আমি অনুবন্ধী অম্ল পাচ্ছি এইটি, তাই এখানে আমার উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ H3O+ এবং H2CO3। পরের প্রশ্ন,
দেখো এই বিক্রিয়ায় H2CO3 এর অনুবন্ধী ক্ষারক কোনটি? অনুবন্ধী ক্ষারক বলতে বোঝায় আমার এখানে একটা হাইড্রোজেন আয়ন বিয়োগ হবে। তো এখানে দেখো H2CO3 এটা হলো আমার অম্ল। তো এখান থেকে যখন আমি অনুবন্ধী ক্ষারক বের করব, আমার একটা হাইড্রোজেন আয়ন বাদ গেলে আমি পাচ্ছি এখানে HCO3-, অর্থাৎ ক নাম্বার এখানে আমার H2CO3 এর অনুবন্ধী ক্ষারক। পরের প্রশ্ন, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? দেখো এখানে আমার ক্ষারক হলো আমার NH3। যেহেতু এটা ক্ষারক, এর সঙ্গে যখন আমার একটা H+ যুক্ত হবে তখন আমি NH4+ পাচ্ছি, অর্থাৎ এটা হলো আমার অনুবন্ধী অম্ল। তার মানে উত্তর ঘ। এরপর, বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? তোমরা জানো বাংলাদেশে ভূগর্ভস্থ পানি হলো মিঠা পানির প্রধান উৎস। এরপর, একটি পুকুরের পানির DO এর মান 4.0 হলে পানিটি কীরকম হবে? তোমরা জানো যখন আমাদের পানির DO 4 থাকে তখন সেটি হয় আমাদের বিশুদ্ধ পানি। এরপর, মাঝে মাঝে পুকুরের মাছ পানির উপরের অংশে হা করে শ্বাস নেয়, এই অবস্থার কারণ কি? তোমরা জানো মাছ তখনই উপরে এসে হা করে শ্বাস নেয় যখন পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, অর্থাৎ পানিতে ডিজলভ অক্সিজেনের মান খুব কম। এটা হবে আমার অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ধরনের দূষক পানির DO এর মান হ্রাস করে? তোমরা জানো যে আমাদের যদি জৈব দূষক বেশি থাকে পানিতে তাহলে সেটি আমার অক্সিজেনের মানকে কমিয়ে দেয়, অর্থাৎ DO এর মান হ্রাস করে। এরপর, কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড কোনটি? তোমরা জানো কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু pH মান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এক্ষেত্রে উত্তর হবে pH এর মান। এরপর, কার্বন ডাইঅক্সাইডের দুটির প্রধান সিঙ্ক নিচের কোনটি? তোমরা জানো যে সমুদ্র এবং উদ্ভিদ এই দুটি জায়গায় আমাদের কার্বন ডাইঅক্সাইড বিপুল পরিমাণে শোষিত হয়, তাই আমার সিঙ্ক হিসেবে কাজ করে সমুদ্র ও উদ্ভিদ। এরপর, বাংলাদেশে পানীয় জলের আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো 0.05 ppm। এরপর, WHO এর নির্দেশনা মতে পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? মনে রাখবে WHO এর নির্দেশনা মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো 0.01 ppm, কিন্তু বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো 0.05 ppm। এরপর দেখো WHO এর মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? দেখো সর্বোচ্চ সহনীয় মাত্রা হলো 0.05 ppm, অর্থাৎ আমাদের বাংলাদেশে আমাদের যেটি গ্রহণযোগ্য মাত্রা এটি কিন্তু আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা। এরপর, বায়ুতে H2S এর কত ppm মাত্রা মানুষের মৃত্যু ঘটাতে পারে? মনে রাখবে বায়ুতে H2S এর মাত্রা যদি 50 ppm এর বেশি হয় তাহলে সেটি মানুষের মৃত্যু ঘটায়। এরপর, কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা কত? কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে সহনীয় মাত্রা হলো 0.15 ppm। এগুলো কিন্তু আমাদের মুখস্থ প্রশ্ন, যা আমাদের বোর্ডের পাশাপাশি অ্যাডমিশনে কিন্তু বিপুল পরিমাণে এসে থাকে। এরপর দেখো, মানব শরীরে নিচের কোন ধাতুর আয়নের আধিক্যে রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? এটা মনে রাখবে আমাদের রক্তে ক্রোমিয়াম ধাতুর আয়নের আধিক্যে রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। পরের প্রশ্ন, মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? এটা ব্ল্যাক ফুট ডিজিজের কারণে দায়ী হলো আমাদের আর্সেনিক আয়ন। আবার দেখো, মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যের কারণে হাড় ভঙ্গুর বা অস্টিওপোরোসিস রোগ হয়? অস্টিওপোরোসিস রোগের কারণে দায়ী মূলত ক্যাডমিয়াম 2+ আয়ন। এরপর, কোন ভারী ধাতুর আয়নে পানীয় জল দূষণের কারণে শিশুর বুদ্ধিবৃত্তি বা IQ হ্রাস পায়? IQ হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমার দায়ী হলো এখানে Pb2+ বা lead 2+ আয়ন। তো এই 4টি প্রশ্ন কিন্তু আমার অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বোর্ড পরীক্ষায় কিন্তু দেখো তোমরা বোর্ড পরীক্ষায় এগুলো খুবই বিপুল পরিমাণে এসে থাকে। এরপর, কোন অবস্থায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে? তোমরা জানো উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তার মানে এখানে হবে উচ্চ তাপমাত্রা। এরপর, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটি? দেখো অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমার PV = nRT লিখতে পারি। তো এখানে দেখো যদি আমার সবগুলো স্থির থাকে, অর্থাৎ আর তো এখানে ধ্রুবক, তাহলে যদি আমার P এবং T স্থির থাকে তাহলে V = N। এটা হলো আমার অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। এরপর,
গিয়ে-লুসাকের চাপের সূত্রের গাণিতিক রূপ কোনটি? দেখো, চাপের সূত্রের ক্ষেত্রে আমার গাণিতিক রূপটি হলো ভি সমানুপাতিক টি, কারণ এক্ষেত্রে আমার পি স্থির থাকে। পি স্থির থাকার কারণে এখানে দেখো গিয়ে-লুসাকের চাপের সূত্রে আমার পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক টি হওয়ার কারণে আমার এখানে এন এবং ভি স্থির থাকে। এরপর নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেকে হ্রাস ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? দেখো, যদি আমরা এখানে দেখি পিভি ডিভাইডেড বাই টি, এটা কিন্তু আমার ধ্রুবক। তো এখানে যখন তুমি চাপ হ্রাস করবে, অর্থাৎ চাপ অর্ধেক হয়ে যাবে এবং তাপমাত্রা দ্বিগুণ হবে। দেখো, তাপমাত্রা দ্বিগুণ হওয়া মানে এখানে নিচে 2 গুণ হওয়া, তার মানে এখানে আমার ভি হবে 4 গুণ। ভি 4 গুণ হওয়ার কারণে আমার এখানে দেখো উত্তর হবে 4 গুণ, কিন্তু যেহেতু আমার অপশনে 4 গুণ নেই, তার মানে উত্তর হবে কোনোটি নয়। এরপর স্থির তাপমাত্রায় ও 1 ATM চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার হয়। 2.5 ATM চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো, এখানে আমরা P1V1 ইকুয়াল টু P2V2 এই সূত্র প্রয়োগ করব, যেখানে এটা হলো আমার P1, এটা হলো V1 এবং এখানে P2 দেওয়া রয়েছে। তাহলে আমার এই V2 এর মান বের করতে হবে। তো আমরা যদি মান বসাই তাহলে আমরা এখানে V2 এর মান বের করতে পারবো। তো এখানে আমার V2 এর মান ক্যালকুলেশন করার পর আসবে 1.26 লিটার। এরপর নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? দেখো, এখানে গিয়ে-লুসাক, গ্রাহাম এবং অ্যাভোগাড্রোর সূত্র কিন্তু আমার আদর্শ গ্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নয় হলো রাউল্টের সূত্র। এরপর নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত? তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমার পিভি ইকুয়াল টু 1/3 mc², এটা কিন্তু আমার গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আদর্শ সমীকরণ হিসেবে কাজ করে। তাই এখানে উত্তর হবে ঘ নাম্বার। এরপর ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এ এর সাথে সম্পর্কযুক্ত কোনটি? ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এ বলতে আমার বোঝায় এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল। এরপর বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি? তোমরা জেনে থাকবে বোল্টজম্যান ধ্রুবকের একক এখানে জুল মলিকিউল ইনভার্স 1। পরের প্রশ্ন, 300 কেলভিন তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত? দেখো, আরএমএস বেগের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা সূত্র শিখেছিলাম যে CRMS ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই M। এখানে M বলতে নাইট্রোজেনের আণবিক ভর বসবে 28 এবং আর এর মান তো আমরা জানি 8.314 আর টি এর মান বসবে 300 কেলভিন। তো এই মানগুলো বসালে আমরা এখানে CRMS বেগ পেয়ে যাব। তো এখানে আমার CRMS বা RMS বেগ হবে, ক্যালকুলেশন করার পর আমরা পাবো 516 মিটার পার সেকেন্ড। এরপর নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? তোমরা জানো যে কার্বন মনোক্সাইড কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করে না, বাকি গ্যাসগুলো কিন্তু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। নিচের কোন যৌগটি ফ্রিয়ন 12 নামে পরিচিত? এই প্রশ্নটা আমরা এর আগেও সলভ করে এসেছি। এখানে দেখো আমার ডাইফ্লোরো মিথেন, এটা হলো আমার ফ্রিয়ন 12 নামে পরিচিত। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না? এটিও আমরা একটু আগে পড়েছি, যেখানে আমার CFC ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না। CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন। দেখো, কোনটিকে নীরব ঘাতক বলা হয়? নীরব ঘাতক বলতে কার্বন মনোক্সাইডকে বোঝানো হয়, অর্থাৎ কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। নিচের কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমার অষ্ট সংকোচন ঘটবে। দেখো, এখানে AlCl3, এক্ষেত্রে কিন্তু আমার অষ্ট সংকোচন ঘটেছে, তাই এটা আমার লুইস অ্যাসিড। এরপর তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? দেখো, তাপমাত্রার সাথে মানে গ্যাসের আয়তনের পরিবর্তন V সমানুপাতিক T, এটা কিন্তু আমার চার্লসের সূত্রকে সমর্থন করে। এরপর দেখো, দুইটা বিক্রিয়া দেওয়া রয়েছে, উদ্দীপক অনুসারে উভধর্মী পদার্থ কোনটি? লক্ষ্য করো, প্রথম বিক্রিয়ায় এটা হলো আমার অ্যাসিড এবং এটা হলো আমার বেস। আবার এই বিক্রিয়ায় দেখো, এটা কিন্তু আমার অ্যাসিড হিসেবে কাজ করছে এবং পানি হলো বেস হিসেবে কাজ করছে। অর্থাৎ যদি আমরা দুই বিক্রিয়া লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি HCO3- এটা প্রথম বিক্রিয়ায় হলো ক্ষার হিসেবে কাজ করছে এবং দ্বিতীয় বিক্রিয়ায় অ্যাসিড হিসেবে কাজ করছে। তাই এখানে আমার এই HCO3- এটা হলো উভধর্মী পদার্থ। এখানে অ্যান্সার হবে গ নাম্বার। এরপর নিচের কোনটি লুইস অ্যাসিড? দেখো, AlCl3, এটা কিন্তু লুইস অ্যাসিড। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো বারবার কিন্তু এটি আমাদের পরীক্ষায় চলে আসছে। পরের প্রশ্ন,
এফজিডি প্ল্যান্টের মাধ্যমে কোনটিকে দূর করা যায় না? এখানে কার্বন মনোক্সাইডকে এফজিডি প্ল্যান্টের মাধ্যমে দূর করা যায় না। এরপর নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশক? দেখো, দূষিত পানির ক্ষেত্রে আমার সিওডি এর মান 100 মিলিগ্রাম পার লিটার, এটি মানে বোঝাচ্ছে আমার এখানে 100 ppm, যা কিন্তু আমার দূষিত পানি বোঝাচ্ছে। তার মানে অ্যান্সার হবে ঘ নাম্বার। পরের প্রশ্ন, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি হবে কোনটি? দেখো, গ্যাসটি চেনার জন্য আমাদেরকে এখানে আণবিক ভর বের করতে হবে। তো আমরা জানি এসটিপিতে আমার পি এর মান হবে 1 atm, ভি এর মান দেওয়া রয়েছে 1 লিটার, এবং এখানে ডাব্লিউ এর মান দেওয়া রয়েছে 1.43 গ্রাম, এবং এসটিপিতে আমার তাপমাত্রা হয় 298 কেলভিন। তো এই ক্ষেত্রে যদি আমি পিভি W/m/RT এই সূত্র প্রয়োগ করি এবং এক্ষেত্রে যদি আমি এম এর মান বের করি, তাহলে কিন্তু আমি গ্যাসটি শনাক্ত করতে পারবো। তো এখানে মানগুলো বসানোর পর আমার এম এর মান আসবে এখানে 32, অর্থাৎ এটি আমার অক্সিজেন গ্যাসকে নির্দেশ করছে। এরপর হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা কত? মনে রাখবে, হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা হলো -240 ডিগ্রি সেলসিয়াস। এরপর V1 = V0 প্লাস V0 ইন্টু T/273 সমীকরণে V0/273কে কী বলা হয়? তোমরা এটা শিখেছো যে এটাকে বলা হয় আমার আয়তন প্রসারাঙ্ক। এরপর হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষকমুক্ত করতে নিচের কোন মাধ্যমে চালনা করা উচিত? এক্ষেত্রে আমার অ্যান্সার হবে তেল। তোমরা যদি হাজারি স্যারের বই লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে। এরপর পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটি? পানির অস্থায়ী ক্ষরতার জন্য মূলত বাইকার্বনেট আয়নসমূহ দায়ী হয়ে থাকে, তাই অ্যান্সার হবে ঘ নাম্বার। এরপর অ্যামাগা বক্ররেখায় মূল ভিত্তি কোনটি? তোমরা অ্যামাগা বক্ররেখা দেখেছো এবং সেখানে তোমরা দেখেছো যে এখানে ভি সমানুপাতিক 1/p, এটা হলো মূল ভিত্তি হিসেবে কাজ করে, তাই অ্যান্সার হবে এখানে ক নাম্বার। এরপর অনুবন্ধী অম্ল ক্ষারক যৌগের মধ্যে পার্থক্য কী? তোমাদেরকে দেখিয়েছি যে যদি আমরা অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষার বা ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড বের করতে চাই, সেক্ষেত্রে আমার হয় একটা হাইড্রোজেন আয়ন যোগ করতে হয় অথবা একটা হাইড্রোজেন আয়ন বিয়োগ করতে হয়। তার মানে এখানে পার্থক্য হলো একটি হাইড্রোজেন আয়ন। এরপর WHO কর্তৃক অনুমোদিত পানীয় জলের পিএইচ মাত্রা কত? দেখো, WHO কর্তৃক অনুমোদিত পানীয় জলের পিএইচ মাত্রা হলো 6.5 থেকে 8.5। আমাদের আজকের শেষ প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধির চাপ কত atm? অনেক আবেগের বশে এটাকে 31.1 লিখে ফেলবে, কিন্তু মনে রাখবে এটা হলো কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা। আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধির চাপ হলো 72.9 atm। তো আমরা পরিবেশ রসায়নের অনেকগুলো MCQ সলভ করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি অধ্যায়ের 50 MCQ নিয়ে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং কমেন্ট করে আমাদের জানাতে পারো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আগামী পর্বে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।